নমস্কার, উডল্যান্ডস হসপিটাল থেকে আমি রিত বসু। হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিয়ার দুটো কথা আমরা অনেক সময় একভাবে ব্যবহার করি, কিন্তু দুটো জিনিস এক নয়। পার্থক্যটা কি আজ আমরা খুব সহজ করে বুঝে নেব এই বিষয়টা। ডক্টর সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে। উই আর লাকি টু হ্যাভ হিম। হি ইজ এ সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজি, উডল্যান্ডস হসপিটাল। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। একদম সহজ ভাষায় বললে অ্যাকিউট এমআই বা মায়োকার্ডিয়াল ইনফাকশন ঠিক কি, আর ঠিক কেন এটাকে ইমার্জেন্সি বলে ধরা হয়? ওকে মিস্টার বাসু, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, এবং সেই অক্সিজেনটা আসে আমাদের যে রক্ত নালিকাগুলো আছে বা আর্টারিসগুলো আছে তার মধ্যে দিয়ে সেই রক্তটা আসে। যদি রক্ত চলাচলটা কোনো কারণে কোনো অঙ্গে, লিভারই হোক বা হাত পাই হোক বা মাথাতেই হোক, বন্ধ হয়ে যায়, তাহলে সেই অংশটা অক্সিজেন পাবে না এবং সেখানকার কোষগুলো, সেলগুলো মারা যেতে শুরু করবে। এবং যতক্ষণ আপনার রক্ত চলাচলটা বন্ধ থাকবে, যত সময় বাড়বে তত এই ক্ষতির পরিমাণটা বাড়তে থাকবে। এখন হার্ট যেহেতু নিজে এই কাজটা করছে, তারও তো এনার্জি দরকার, তারও তো শক্তি দরকার, খাদ্য দরকার, অর্থাৎ সংক্ষেপে তার অক্সিজেন দরকার, গ্লুকোজ দরকার। সেটা সে কোত্থেকে পাচ্ছে? সেটা সে পাচ্ছে তার জন্য নিজস্ব কতগুলো ডেডিকেটেড আর্টারি আছে, যেগুলোকে আমরা বলি করোনারি আর্টারি। হার্ট নিজেই নিজেকে খাদ্য সরবরাহ করছে বা অক্সিজেন সরবরাহ করছে। এখন এই করোনারি আর্টারি যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, তখন হার্টের যে পেশিগুলো, যে মাসেলগুলো, সেগুলো অক্সিজেন পাবে না এবং সেগুলো মারা যেতে শুরু করবে। এই ঘটনাটাই হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন। যেটা পায়ে হলে আপনি বলবেন পাটা গ্যাংগ্রিন হয়ে গেল, ব্রেনে হলে বলবেন ব্রেন স্ট্রোক হলো, সেটাই হার্টে হলে হার্ট অ্যাটাক হলো। এবং এই রক্ত চলাচলটা যতক্ষণ বন্ধ থাকবে ততক্ষণ বেশি ক্ষতি, সেই জন্য কি এটাকে ইমার্জেন্সি বলা হচ্ছে? সেই জন্যই এটা এত এমার্জেন্সি। আরো এই কারণে যে হার্টের মাসেল এমন একটা মাসেল যেটা আবার রিগ্রো করে না। একবার মরে গেলে কিন্তু হার্টের মাসেল আবার নতুন করে ফেলে না। শরীরের কিছু অংশ আছে, কিছু অর্গান আছে, কিছু মাসেল আছে, যেগুলো ইনজুরি হলে তাদের মধ্যে অনেক জার্মিনেটিং সেল থাকে, তারা আবার রিজেনারেট করে সেই অঙ্গটাকে পুনর্গঠন করে দেয়। কিন্তু হার্ট এমন একটা অঙ্গ আনফর্চুনেটলি যেটা মাসেলগুলো রিজেনারেট করতে পারে না। এই একবার যদি সে মাসেলগুলো মরে যায়, কিছুক্ষণ অবধি তারা কিন্তু বাঁচার একটা সুযোগ দেয় আপনাকে। ধরুন আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে যদি আপনি তার মধ্যে আবার অক্সিজেন এনে দিতে পারেন, তাহলে ওই মৃত প্রায় মাসেলগুলো আবার পুনরুজ্জীবিত হয়ে উঠবে। কতক্ষণের সময়ের কথা বললেন? আমরা গোল্ডেন আওয়ারটা বলি 30 মিনিটস, এবং 30 মিনিটসের পর থেকে প্রতি ঘন্টায় এই সম্ভাবনাটা কমতে থাকে। সো আমরা ম্যাক্সিমাম একটা রাখি 4 ঘন্টা। 4 ঘন্টার পরে আমরা বলি যে অনেকটাই চলে গেল, আর হয়তো ফিরবে না। কিন্তু তাও আমরা এখন নতুন যে পদ্ধতিগুলো এসছে তাতে আমরা এটা 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা অবধি এক্সটেন্ড করছি। বাট দ্য মোটো ইজ সুনার দ্য বেটার। যত তাড়াতাড়ি আপনি রক্ত চলাচলটা আবার সংযোগ করতে পারবেন, ততই আপনার আলটিমেট আউটকামটা বেটার হবে। হার্ট অ্যাটাকের ক্লাসিক সিমটমস কি, আর এটা কি সত্যি যে এগুলো অনেক সময় মিস হয়ে যায়, স্পেশালি ডায়াবেটিক পেশেন্টস এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে? ক্লাসিক সিমটম হচ্ছে যেটাকে আমরা অ্যানজাইনা বলি। অ্যানজাইনাটি যখন খুব সিভিয়ার হয় সেটা হার্ট অ্যাটাক হয়, অর্থাৎ বুকের মাঝখানে একটা চাপা ব্যথা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিসটা, চাপা কথাটা। কারণ যখনই একজন পেশেন্ট বলে বা কারোর মনে হয় যে ব্যথাটা একটা আঙুল দিয়ে একটা জায়গায় হচ্ছে, অথবা কাশতে গেলে বেড়ে যাচ্ছে, ঝুঁকতে গেলে বেড়ে যাচ্ছে, সেটা সম্ভবত হার্টের ব্যথা নয়। হার্টের ব্যথাটা অনেকে খুব জোর দিয়ে বলেন না ডাক্তার ব্যথা নয়, একটা অস্বস্তি, একটা কিছু আটকে আছে, মনে হচ্ছে একটা পাথর জমে আছে যেটা সরে গেলে ভালো হতো। একটা ভেগ, একটা ডিফিউজ চাপ বুকের ঠিক এইখানটা, সেইটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় এইটা গলার দিকে উঠে যায়, এই ফিলিংটা হাতের দিকে চলে যায়, কোনো সময় পিঠের দিকে চলে যায়। কিন্তু হার্টের যেটা টেরিটরি, যেখানে হার্ট থেকে ব্যথা হতে পারে, সেটা হচ্ছে আমাদের লোয়ার জ, তলার মাড়ি থেকে আমাদের নাভি অবধি। এর ওপরে যদি ব্যথাটা চলে যায় তাহলে সেটা হার্টের নয়, নাভির নিচে যদি চলে যায় সেটা হার্টের নয়। কিন্তু এই টেরিটরির মধ্যে কিন্তু যে কোনো জায়গাতেই হতে পারে, নট নেসেসারিলি যে বুকের মাঝখানে হবে। কারণ শুধু বাঁহাতে ব্যথা শুরু হবে, বাঁদিকে হওয়ার একটা ব্যাপার না, সেটা কিন্তু ভুল কথা যে আমার ডান দিকে হচ্ছে বলে এটা হার্ট নয়, তা কিন্তু নয়। হ্যাঁ, এবং আমি যেটা বলছি যে শুধু বাঁ হাতেও ব্যথা হতে পারে,
কারো শুধু চোয়ালে ব্যথা হয়, তারা ডেন্টিস্টের কাছে ঘুরে বেড়াচ্ছে, অথচ তার হার্ট অ্যাটাক হচ্ছে। হ্যাঁ, কাজে এই যে টেরিটরিটা বললাম, লোয়ার জ থেকে নাভি, এর যে কোনো জায়গাতেই এই কষ্টটা হতে পারে, কিন্তু ক্লাসিক্যালি হচ্ছে বুকের মাঝখানে, এইরকম হাতটা ঠিক এইখানে থাকে যখন পেশেন্ট দেখায়। এই ফিলিংসটা তো নার্ভ দিয়ে আসে, আমাদের যে কোনো ফিলিংই নার্ভ দিয়ে আসে। কিছু কিছু অসুখে, যেমন ধরুন ডায়াবেটিস দীর্ঘদিন থাকলে এই নার্ভগুলো ঝিমিয়ে যায়, নার্ভগুলো নষ্ট হয়ে যায়, তখন ব্যথার ফিলিংসটাই আপনার শরীর থেকে চলে যায়, তখন কিন্তু হার্ট অ্যাটাক মিস হয়ে যেতে পারে। আরেকটা কারণে হার্ট অ্যাটাক মিস হয়ে যায়, যখন ওই যেটা আমি বললাম, ধরুন কেউ চোয়ালে ব্যথা নিয়ে এলো, কেউ হাতে ব্যথা নিয়ে ভাবছে অর্থোপেডিক প্রবলেম, আমার জয়েন্টে ব্যথা হচ্ছে, কেউ হয়তো ভাবলেন আমার গ্যাস হয়েছে, আমার পেটের ওপরে ব্যথা। কিন্তু মনে রাখবেন যে আমাদের যে ডায়াফ্রাম, এখানে আমি যেটা বললাম নাভি অবধি আমার ব্যথা যেতে পারে, তো লোকে ভাববে এটা স্টমাকের ব্যথা, খাওয়া দাওয়া বেশি হয়েছে, আমার গ্যাস অম্বল হয়েছে, গ্যাস্ট্রাইটিস হয়েছে, সেই থেকে এইখানটা চাপ লাগছে, কাজে ওপর পেটেও চাপ লাগতে পারে কিন্তু হার্ট অ্যাটাক হলে। এইগুলো মিস হয়ে যায় হার্ট অ্যাটাক। এই ডেন্টিস্টের কাছে যাওয়ার সূত্র ধরে জিজ্ঞেস করছি যে যদি বোঝা যায় যে বাড়িতে কারোর হার্ট অ্যাটাক হচ্ছে, তাহলে প্রথম 10 মিনিটে কি করা উচিত এবং কি কি একদম করা উচিত নয়? প্রথম হচ্ছে যে মনে হচ্ছে যদি হার্ট অ্যাটাক হচ্ছে, ফার্স্ট কিন্তু এমার্জেন্সি কল করা, কারণ সেটা আসতে সময় লাগবে, 10 মিনিট লেগে যাবে। এই এমার্জেন্সি বা অ্যাম্বুলেন্সে কল করা, কোনো ডাক্তারকে কল করে কোনো লাভ নেই, কারণ ডাক্তার আপনাকে অন স্পট কোনো হেল্প করতে পারবেন না ওভার টেলিফোন। তাকে শুইয়ে দেওয়া একটা জায়গায় একটু কমফোর্টেবল, একটু মাথাটা উঁচু করে, মানে যেগুলো টাইট গার্মেন্টস গুলো খুলে দেওয়া, যাতে নিঃশ্বাস প্রশ্বাসটা একটু স্বাভাবিক হয়। যদি মনে হয় যে পেশেন্ট অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, বমি আসছে, মাথাটা একদিকে হেলিয়ে দেওয়া যাতে বমিটা চোখ করে না যায়। একটু বড় ব্রিদিং নিতে বলা যাতে অক্সিজেনটা আসে শরীরে। কোনো কিছু না খাওয়ানো, তখন ওই জল খাওয়াচ্ছি, কারণ সেটা খাওয়াটা গলায় লেগে যেতে পারে। বাড়িতে যদি অ্যাসপিরিন থাকে তাহলে একটা অ্যাসপিরিন দিয়ে দেওয়া, যে ডোজ আছে 75, 100, 300, 600 যা অ্যাসপিরিন আছে, একটা অ্যাসপিরিন দিয়ে দেওয়া ইমিডিয়েট এইটুকুর মধ্যে। এবং যদি মনে হয় পেশেন্ট ঝিমিয়ে যাচ্ছে বা হাত পা ছেড়ে আসছে, তখন আমরা আজকাল বলি যেটা কার্ডিয়াক রিসাসিটেশন, অর্থাৎ সেটা তো সকলেরই একটা প্রাইমারি শেখা উচিত। আমরা বহু জায়গায় ক্যাম্প করছি, উডল্যান্ডও ক্যাম্প করছে, যাতে একটা জনগণ, সাধারণ জনগণ যাতে প্রাইমারি রিসাসিটেশনটা জানে। যদি নাও জানেন, বুকের ঠিক মাঝখানে যে হাড় আছে সেটার উপর একটা ঘুষি মারা। যদি মনে হয় যে পেশেন্ট ঝিমিয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে, একটা ঘুষি মারা। অনেক সময় যে হার্টটা থেমে যাচ্ছিল সেটা আবার এই ধাক্কাটা পেয়ে আবার চলতে শুরু করে। আপনি কিছুটা সময় পেলেন ওই অ্যাম্বুলেন্সটা এসে পৌঁছবার জন্য। এটাই জিজ্ঞেস করছিলাম যে হার্ট অ্যাটাকের পর কিভাবে হার্ট ফেলিয়ার হতে পারে এবং হার্টের মাংসপেশিদের পাম্পিং ক্ষমতার কি কি পরিবর্তন হয়। হার্ট অ্যাটাক মানে তো যেটা আমি বললাম যে হার্টের একটা জায়গা ব্লকেজ হয়ে যাচ্ছে এবং হার্টের মাসেলগুলো মারা যাচ্ছে। হার্ট ফেলিওর হচ্ছে তার কনসিকুয়েন্স, অর্থাৎ এই যে হার্টের মাসেলগুলো মারা গেল, সেগুলো আর আগের মতো পাম্প করতে পারছে না, তার একটা অংশ চলে গেল, সেটা তার 10% গেল কি 30% গেল কি 50% চলে গেল, সেই অনুযায়ী নির্ভর করছে আপনার কতখানি আপনার পাম্পিং ক্যাপাসিটি বাকি রইল। এবং এই পাম্পিং ক্যাপাসিটিটা কমে যাওয়াটাই হচ্ছে হার্ট ফেলিওর। সেটা হার্ট অ্যাটাক ছাড়াও হতে পারে, সেটা ডায়াবেটিসে হয়, ব্লাড প্রেশারে হয়, কারোর ভাইরাল ইনফেকশন, দেখবেন ডেঙ্গু হয়েছে, হার্ট ফেলিওর হয়ে গেল, কোনো ওষুধ থেকে হয়। তো হার্ট ফেলিওর হচ্ছে, ধরুন আমি যদি একটা এইভাবে ভেবে নিই, এই ঘরটার মধ্যে এই দেয়ালগুলো হচ্ছে হার্টের মাসেল, এই দেয়ালগুলো যদি নড়বড়ে হয়ে যায় সেটা হচ্ছে হার্ট ফেলিওর, আমাদের সাপোর্টটা দিতে পারছে না। আর এই জল যে আসছে কল দিয়ে, এটা হচ্ছে রক্ত সরবরাহ হচ্ছে, এটা বন্ধ হয়ে যাওয়া হচ্ছে হার্ট অ্যাটাক। আবার ধরুন ইলেকট্রিসিটি আসছে, আলো জ্বলছে, এটা বন্ধ হয়ে গেলে আমরা পেসমেকার লাগবে, সেটা হার্টের অন্য অসুখ। সবগুলো আলাদা আলাদা সিস্টেম। তবে হার্ট অ্যাটাক থেকে হার্ট ফেলিওর হওয়াটা খুব কম, যদি না আমরা চট করে রক্ত চলাচলটা আবার স্বাভাবিক করতে পারি। এই ঝুঁকির কথাগুলো শুনলাম, রেড ফ্ল্যাগটা হয়তো যে পেশেন্টের ঝিমিয়ে পড়া বা যেটা খারাপ দিকে যাচ্ছে পেশেন্ট, হার্ট ফেলিয়ারের দিকে। তো কিন্তু ধরুন কারোর হার্ট অ্যাটাক হলো, হয়তো হার্টটা খানিকটা ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু হি রিকভার্স, তারপরে প্রিভেনশনের জন্য কি করা উচিত? আচ্ছা, একটা কথা এখানে বলে নি, অনেকে বলে সরবিট্রেট দেবো কি দেবো না জিভের তলায়, মানে ওই নাইট্রেট জাতীয় ওষুধ। দেখুন, এটা ইউজুয়ালি আমরা বলি যে যদি মনে হয় হার্ট অ্যাটাক হচ্ছে, একটা সরবিট্রেট জিভের তলায় দিতে পারেন 5 বা 10 মিলিগ্রাম, কিন্তু বারে বারে ওটা দিয়ে ওটার পেছনে সময় নষ্ট করে লাভ নেই। তার একটা কারণ হচ্ছে হার্ট যদি ঝিমিয়ে পড়ে এবং প্রেশার কমতে থাকে, তখন কিন্তু সরবিট্রেট দিলে প্রেশার একদম কমে যাবে
এবং অনেক মানুষ সরবিটেট দেবার জন্যই অজ্ঞান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। সেটা অনেক সময় আমাদের একটু মিসলিড করে, ওই জন্য আমি ওটা প্রথমে বলিনি। আচ্ছা, সেকেন্ড হার্ট অ্যাটাক প্রিভেন্ট করার জন্য অফকোর্স আমাদের যে কটা স্ট্যান্ডার্ড রিস্ক ফ্যাক্টর আছে সেগুলোকে ভীষণভাবে অ্যাগ্রেসিভ হতে হবে। অর্থাৎ আমাদের ব্লাড প্রেশার, আমাদের ব্লাড সুগার, আমাদের কোলেস্টেরল, আমাদের বডি ওয়েট, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের স্মোকিং, আমাদের অ্যালকোহল, আমাদের এক্সারসাইজ, আমাদের স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। এই 9টা ফ্যাক্টরকে যদি কন্ট্রোল করা যায় তাহলে দেখানো হয়েছে বড় বড় পরীক্ষায় যে শতকরা 90% হার্ট অ্যাটাক আটকে দেওয়া যায় যদি আমরা এই 9টা ফ্যাক্টরকে কন্ট্রোল করতে পারি। সো 90% অফ হার্ট অ্যাটাকস আর প্রিভেন্টেবল ইফ উই ক্যান কন্ট্রোল দ্য 9 ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস। আর একটা হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পর এগুলো তো রইলই, তার সঙ্গে কি যোগ হলো না আমার এই ওষুধগুলো এবার খেতে হবে। মানে একটা হার্ট অ্যাটাকের পর যে রক্ত পাতলা করার ওষুধ, কোলেস্টেরল কমানোর ওষুধ, এইগুলো যেন বাদ না দেওয়া হয়। মানে একবার তো হয়ে গেছে হার্ট অ্যাটাক, আর তো কিছু হবে না, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। কারণ যার একবার হার্ট অ্যাটাক হয়েছে আরেকজন মানুষের থেকে কিন্তু তার দ্বিতীয় হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা অনেক বেশি। কাজে আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে সেই মানুষটিকে নিয়ে। ধন্যবাদ স্যার, খুব পরিষ্কারভাবে খুব সহজভাবে উনি বুঝিয়ে দিলেন হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিয়ারের মধ্যে পার্থক্য। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ শেয়ার করবেন, কারণ হার্ট অ্যাটাকের প্রতিটি মিনিটের অনেক দাম এবং এই কথাটাই আমরা লোকের কাছে পৌঁছে দিতে চাই। হার্ট ফেলিয়ারের তড়িঘড়ি পদক্ষেপ নিলে ফলাফল সাধারণত ভালো হয়। ভালো থাকবেন, আমরা আবার ফিরে আসবো। নমস্কার।